ওয়ালাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমরা লাস্ট ভিডিওতে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে জেনেছিলাম। অ্যালগরিদম আগেই জেনেছিলাম, লাস্ট ভিডিওতে এক্স্যাক্টলি ফ্লোচার্ট এবং সুডোকোড সম্পর্কে জেনেছিলাম। এবং ওই লাস্ট ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি মিস করলে দেখে নেবেন, কারণ ওই ভিডিওটা দেখা ছাড়া এই ভিডিওতে আসলে আপনারও বুঝতে অসুবিধা হবে। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রোগ্রামিং তৈরির ধাপসমূহ ও ডিবাগিং। এই জিনিসটা আমাদের প্রোগ্রামিংয়ে অগ্রসর হতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রোগ্রামিং তৈরির ধাপসমূহ কে টোটাল 7টি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম পরিকল্পনা, প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ এবং ডকুমেন্টেশন। এই 7টি ধাপ আপনাদের এক্সামে অনেক সময় খ নাম্বার প্রশ্নতে আসে। যদি আপনি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকেন, এই 7টি ধাপ আপনাদের বিভিন্ন সময় পরীক্ষাতে খ নাম্বারে এসে থাকে। আর আপনি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জাস্ট জেনে রাখেন যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহকে টোটাল 7টা ভাগে ভাগ করা হয়। এখন এই 7টা ভাগকে আমি আলাদা আলাদা করে আলোচনা করব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম রচনার ক্ষেত্রে। তো প্রথমে আসি যে সমস্যা নির্দিষ্টকরণ। তো একটি প্রোগ্রাম যখন আপনি রচনা করতে যাবেন তখন আপনাকে অবশ্যই শিওর হতে হবে সমস্যাটা কি, যে আপনি কি সমস্যা সমাধান করবেন, এই সমস্যাটা আপনাকে বুঝতে হবে এবং তারপর সেই সমস্যার বিষয়বস্তু সম্পর্কে আপনাকে একদম শিওর থাকতে হবে। যেমন ধরেন আপনি একটা ছাত্র হতে পারেন, তো আপনার ছাত্র হিসেবে একটা সমস্যা কি হতে পারে, যে কি করে একজন ভালো ছাত্র হওয়া যায়। তো এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানের উদ্দেশ্য হলো পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া এবং ভালো ছাত্র হওয়া। কারণ আলটিমেটলি যে জিনিসটা ধরা হয়, আপনি যদি পরীক্ষায় ভালো নাম্বার পান তাহলে আপনাকে বলা হবে আপনি একজন ভালো ছাত্র। তো আপনার সমস্যা নির্দিষ্টকরণ করতে পারলেন। এবার চলেন আমরা চলে যাই সমস্যাটা বিশ্লেষণ করতে হবে। তো সমস্যা বিশ্লেষণ কি? সমস্যা বিশ্লেষণ হতে পারে যে আপনি একটা সমস্যা নিয়ে বসেছেন, এখন এই সমস্যাটার কি সমাধান আদৌ আছে নাকি না, এটা আগে আপনাকে এনশিওর করতে হবে। যে আমি যে একটা সমস্যা নিয়ে বসলাম, এই সমস্যা তো সমাধান নাও থাকতে পারে। তো এইটাকে বলা যেতে পারে একটু ইংলিশে প্রবলেম অ্যানালাইসিস, যে আপনাকে প্রবলেমটার অ্যানালাইসিস করতে হবে। ধরেন আপনি ওই সমস্যাটা অনুযায়ী একটা মডেল তৈরি করে ফেললেন যে এই সমস্যাটা এরকম, তাহলে এই সমস্যাটা এইভাবে সমাধান করা যায়। যেমন ধরেন আমি লাস্ট স্লাইডে একটা ছাত্রের উদাহরণ দিয়েছিলাম, তো এখন সেই ছাত্রের উদাহরণটা আমি আবার আরেকটা দিচ্ছি। তো সমস্যা বিশ্লেষণ করলে একটা জিনিস কেমন দাঁড়াতে পারে, যে যেমন ধরেন আপনি আপনার সমস্যাটা, ওই ছাত্রটা সেই ছাত্রের সমস্যাটা অনেকভাবে সমাধান করতে পারে। যেমন ধরেন ছাত্রটি বাসায় পড়ার সময়কাল বাড়িয়ে দিতে পারে তার একজন ভালো ছাত্র হওয়ার জন্য, কারণ নাম্বার বেশি পেতে হবে। তারপরে ধরেন হতে পারে গ্রুপ ডিসকাশন করে সে লাইব্রেরি ওয়ার্কের সময় বাড়াতে পারে। তারপরে সে আরও কয়েকটি কাজ করতে পারে। একটি হচ্ছে শ্রেণী শিক্ষকের নিকট থেকে অতিরিক্ত সময় গ্রহণ করতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের স্টেপগুলো, সে এখান থেকে যে কোনো একটি বা দুইটি বা সবগুলো চুজ করতে পারে। তো এগুলো হচ্ছে আর কি কয়েকটা সমস্যা বিশ্লেষণ। এখন এই সমস্যা বিশ্লেষণের ইনপুট হিসেবে কি হতে পারে, যেমন ধরুন ওই ছাত্রটার কথাই ধরা যাক, যে ওভারঅল তাকে কিন্তু ক্লাসগুলো ঠিক মতো করতে হবে একজন ভালো ছাত্র হওয়াতে। তো এইগুলো তাকে একজন ইনপুট হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এবং সে যদি এই ইনপুটগুলো ভালো মতো নিতে পারে, যেমন ধরেন ভালো মতো ক্লাস করতে পারলো, সে ছাত্রদের সাথে তার বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন করলো বা শ্রেণী শিক্ষকের কাছ থেকে বাড়তি সময় নিল, তাহলে ওভারঅল তার একটা আউটপুট কি আসবে, একটা ভালো রেজাল্ট। তাহলে সেই আউটপুটটাও চিহ্নিত করতে হবে। আমি যে প্রোগ্রামের ভাষায় বলি যে আপনি একটা প্রোগ্রাম রচনা করবেন, সেই প্রোগ্রামের আউটপুটটা কেমন হতে পারে সেটাও কিন্তু আপনাকে একটু চিহ্নিত করতে হবে বা চিন্তা করতে হবে। এবার যদি আমরা 3 নাম্বার পয়েন্টে যাই, সেটা হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনা। তো প্রোগ্রাম পরিকল্পনা বলতে এই ভিডিওর আগের ভিডিওতে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রোগ্রাম পরিকল্পনার সাথে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একদম যুক্ত। প্রোগ্রাম পরিকল্পনা বলতে আপনারা জানেন অ্যালগরিদম জিনিসটা কি, একটা প্রোগ্রামকে আপনি কিভাবে সমাধান করবেন সেই যে জিনিসটা আপনি যদি ধাপে ধাপে লিখেন তাহলে কিন্তু সেটা একটা পরিকল্পনা মাফিক দাঁড়ায়। তো প্রোগ্রাম পরিকল্পনার একটা স্টেপ হচ্ছে অ্যালগরিদম, যে আপনি কিভাবে একটা প্রোগ্রাম সমাধান করবেন সেটা হচ্ছে আপনি একটা অ্যালগরিদম প্রথমে লিখে ফেলতে পারেন। এরপর ওই অ্যালগরিদমটাকে আপনি ফ্লো চার্টে কনভার্ট করতে পারেন কিছু বিশেষ প্রতীকের মাধ্যমে, এবং
তারপরে আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা চুজ করে, সেটা হতে পারে সি প্রোগ্রামিং, সেটা হতে পারে C++, সেটা হতে পারে জাভা, যে কোনো কিছু হোক। প্রথমে আপনি একটা ওই প্রোগ্রামে একটা পরিকল্পনা করবেন, একদম অ্যালগোরিদম লিখে ফেলবেন। তারপরে সেই অ্যালগোরিদম থেকে আপনি সেটাকে ফ্লোচার্টে কনভার্ট করলেন এবং তারপরে আপনি আপনার নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে সেটাকে সমাধান করে ফেললেন। এখন কথা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, যে প্রোগ্রামের সাথে অ্যালগোরিদম, অনেকে হয়তো বলতে পারেন যে ধরেন আপনার কোড হয়েছে 10 লাইন কিন্তু আপনার অ্যালগোরিদম হয়েছে কত লাইন? 8 লাইন। অ্যালগোরিদমটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে, যে আপনি কয় লাইনে একটা মানে একটা সমস্যাকে আপনি ধাপে ধাপে লিখবেন। তো তারপরে সেটাকে আপনি ফ্লোচার্টে কনভার্ট করলেন। এখন ফ্লোচার্ট তো প্রতীক নির্ভর, ঠিক আছে? ধরেন আপনি অ্যালগোরিদমের একটা গাণিতিক ক্যালকুলেশন করলেন, এখন ওই গাণিতিক ক্যালকুলেশনটা হতে পারে 3-4 লাইন, কিন্তু আপনার ফ্লো চার্টে সেটা তো একটা প্রতীকের মাধ্যমে সীমাবদ্ধ, এবং যখন আপনি প্রোগ্রাম করবেন, যখন আমি করাবো, তখন বুঝবেন ওই সমস্যাটা 1 লাইনের মধ্যে হয়ে যেতে পারে। তো মেন কথাটা কি ছিল, যে অ্যালগোরিদম যে আপনি লিখবেন সেটার সাথে কিন্তু কোডের লাইনের মধ্যে কোনো মানে নাই যে আপনার অ্যালগোরিদম এত লাইন হয়েছে তো আপনার কোডও অত লাইন হইতে হবে, এরকম কোনো ধারাবাধা নিয়ম নেই। তো এই ছিল আপনাদের প্রোগ্রাম পরিকল্পনা। তো আমি একটা ছাত্রের উদাহরণ দিয়েছিলাম প্রত্যেকটা স্লাইডে। তো এই স্লাইডে যদি আমি একটা ছাত্রের সাথে উদাহরণ দিই, যেমন ধরেন ছাত্রের একটা নোট থাকতে পারে, সে একটা নোট করলো যে আমি কিভাবে আমার এই পড়ালেখাটাতে আগিয়ে নিব, কিভাবে আমি হচ্ছে একজন ভালো ছাত্র হয়ে উঠবো। তো তার নোটই হতে পারে এইরকম একটা প্রোগ্রামের পরিকল্পনা। তো এরপর আসি প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং। আপনি লাস্ট স্লাইডে বা লাস্ট স্টেপে কি করেছেন? প্রোগ্রাম পরিকল্পনা করেছেন, মানে হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখেছেন। এখন যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে আপনি এই অ্যালগোরিদম ও ফ্লোচার্টকে একটা কোডিংয়ে রূপান্তর করতে পারেন, আর যেটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং। তো এই ছিল এই জিনিসটা। এবার আসি আমাদের পরবর্তী ধাপ, সেটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। মানে যখন আপনি একটা প্রোগ্রামকে আপনি কোডে রূপান্তর করলেন, এখন এই কোডটাকে তো চালাতে হবে বা রান করতে হবে। তো রান করতে গেলে কি হয়? প্রোগ্রামে অনেক ধরনের ভুল হতে পারে। তো সেই জিনিসটাকেই বলা হয় প্রোগ্রাম রচনার সময় প্রথমত 3 ধরনের ভুল হতে পারে। একটা হচ্ছে ব্যাকরণগত ভুল, একটা হচ্ছে যুক্তিযুক্ত ভুল, একটা হচ্ছে নির্বাহজনিত ভুল। টোটাল 3 ধরনের ভুল হতে পারে। কত ধরনের ভুল হতে পারে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে? 3 ধরনের ভুল হতে পারে। আপনি যদি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকেন, এই জিনিসটা কিন্তু অনেক সময় নৈবিত্তিকে আসে, যে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কত ধরনের ভুল হতে পারে। সেটা হচ্ছে 3 ধরনের। কি কি? সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, আর একটা হচ্ছে এক্সিকিউশন আর রান টাইম এরর। এরপরে চলে যাই আমরা প্রোগ্রাম তৈরির প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা প্রোগ্রাম মেইনটেনেন্স। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা প্রোগ্রাম মেইনটেনেন্স এই জিনিসটা কি? ধরেন আপনি একটা প্রোগ্রাম করেছেন, যে কোনো একটা কিছু, একটা সমস্যার সমাধান আপনি প্রোগ্রামের মাধ্যমে সমাধান করেছেন। এখন এই প্রোগ্রামটা আপনার কিছুদিন পর পর একটু কি করতে হবে? আপডেট করতে হবে। আমি যদি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দেই, যেমন আমরা প্রতিনিয়ত কি ব্যবহার করি, আমরা ব্যাংকে যখন যাই তখন টাকা দিই, তো সেখানে একটা কম্পিউটারে তারা কি করে? আপনার টাকাগুলোকে ইনপুট নেয়। আপনাকে যদি আরও সহজ একটা এক্সাম্পল দিই, আমরা প্রতিনিয়ত বিকাশ ব্যবহার করি। কেন? বিকাশ বা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করি আপনাদের লাইফগুলোকে ইজি করার জন্য। আপনি খেয়াল করবেন কয়েকদিন পর পর এই মোবাইল অ্যাপগুলোকে আপডেট করা হয়। তার মানে মোবাইল অ্যাপগুলোকে আপডেট করা মানে কি? সেই কোডগুলো, যে কোডগুলোর মাধ্যমে সেই অ্যাপটা তৈরি হয়েছে, সেই কোডগুলোকে আপডেট করা হয়। কারণ আপনি যদি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটাকে দিন দিন আপডেট না করেন, তাহলে কিন্তু আপনার ইউজার কমে যেতে পারে। তো এই যে আপনার আগের কোডগুলোকে আবার আপডেট করা হয়, তার মানে প্রোগ্রামকে রক্ষণাবেক্ষণ করার জন্য আগের কোডগুলোকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। এইটাকেই বলা হয় প্রোগ্রাম মেইনটেনেন্স। আর অনেক বড় বড় প্রতিষ্ঠান এই শুধু প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করার জন্য অনেকগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ধারণ করে। এবার আসি একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রচনার ক্ষেত্রে। প্রোগ্রাম ডকুমেন্টেশনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। একটা প্রোগ্রামের ডকুমেন্টেশনে অনেকগুলো ভাগ থাকে, তার মধ্যে থাকে প্রোগ্রামের বর্ণনা, তারপরে প্রবাহ চিত্র, লিখিত প্রোগ্রাম, তারপরে থাকে প্রোগ্রাম নির্বাহের জন্য প্রয়োজনীয় ও করণীয় কাজের তালিকা, তারপরে সহায়ক স্মৃতিতে মূল প্রোগ্রামের কপি। আর এই সবগুলো জিনিসকে একটা বাইন্ডারে রাখা হলে সেটাকে বলা হয় বাইন্ডার রানবুক। এই বাইন্ডারকে কি বলা হয়? রানবুক বলা হয়। এখন
এই ডকুমেন্টেশন জিনিসটা আপনি এই স্লাইডে অতটা বুঝবেন না। এর পরবর্তী ভিডিওতে আমি যখন প্রোগ্রামের ধাপ নিয়ে আলোচনা করব বা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আমরা প্রোগ্রামের ভুল বা ওই যে ব্যাকরণগত ভুল এই ভিডিওটা আপলোড করব। তার পরবর্তী ভিডিওতে আমি প্রোগ্রামের গঠন বা স্ট্রাকচার অফ প্রোগ্রামস এই টপিকটা যখন আলোচনা করব তখন এই ডকুমেন্টেশন পার্টটা আপনি খুবই ভালো মতো বুঝে যাবেন। তো এই ভিডিও এই পর্যন্তই থাকলো। এখন আপনি যদি এই ভিডিওটা 100% বুঝে থাকেন তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন অথবা আমাদেরকে ডোনেট করতে পারেন, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার চলেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কুইজ টাইম। আজকের এই ভিডিও থেকে মোট 2টা কুইজ থাকবে। একটা হচ্ছে প্রোগ্রাম রচনার সময় কত ধরনের ভুল হতে পারে, উত্তরটা যেই অপশনটা হবে সেটা কমেন্টে বলে দিবেন। যেমন 1 নাম্বার যদি উত্তর হয় তাহলে বলবেন যে নাম্বার 1 বা নাম্বার 2 এরকমভাবে উত্তর দিতে পারেন। আর সবচেয়ে বেটার হয় আপনি যদি ডাইরেক্ট উত্তরটাই লিখে দেন যে প্রোগ্রাম রচনার সময় কত ধরনের ভুল হতে পারে, 5 ধরনের বা 3 ধরনের এরকম। আরেকটি কুইজ হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ কয়টি, 7টি নাকি 8টি নাকি 9টি নাকি 10টি। আরেকটা কথা, আপনারা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপ কোড উইথ হৃদয় জয়েন না করে করেননি তারা এখনই করে ফেলেন, কারণ আপনার প্রোগ্রামিং করতে গেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে বা আমাদের এই ভিডিও লেকচারগুলো শুনতে আপনার প্রবলেম হতে পারে। তো যে কোনো ধরনের প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম আপনি আমাদের গ্রুপে আপলোড করলে আমাদের মডারেটরসরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকবে। তো ওই পর্যন্ত ভালো থাকেন। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রোগ্রামের ভুল। আল্লাহ হাফেজ।